একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার। তোমাদের আমরা প্রথম অধ্যায় শেষ করলাম। প্রথম অধ্যায় ছিল রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। সেই অধ্যায় শেষ করার পরে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করব। দ্বিতীয় অধ্যায় কি আছে? রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্রের সংজ্ঞা, এই বিষয়গুলো আমাদের জানার পূর্বে আমাদের রাষ্ট্র বিষয়টা কি বা জিনিসটা কি সেটার সম্বন্ধে একটু আমাদের জানতে হবে। মানে এই পাঠে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠের জন্য আলোচনা হবে। এই প্রথম পাঠে আমরা আলোচনা করব রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্র শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছিল, রাষ্ট্র শব্দটির উৎপত্তি, এবং তার সঙ্গে আমরা আলোচনা করব তার সঙ্গে আলোচনা করা হবে রাষ্ট্রের সংজ্ঞা। এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমাদের একটা বিষয় জেনে নিতে হবে, রাষ্ট্র বিষয়টা কি। আমাদের কি সেই আইডিয়াটা আছে? যদি আছে ভালো, যদি না থাকে তাহলে আমাদেরকে জেনে নিতে হবে। আমরা ভূগোল পড়েছি, সেখানে আমরা দেশ সম্পর্কে জেনেছি। তাহলে ভূগোলে যে দেশ রয়েছে সেই দেশের অন্তর্গত পাহাড় পর্বত, নদী নালা, বন জঙ্গল, প্রাকৃতিক সম্পদ, অনেক বিষয় রয়েছে। তখনই আমরা একটা মনের মধ্যে ইমেজ তৈরি করি যে এটাই বোধহয় একটা দেশ। আমরা পড়ি ভারত একটি দেশ, বাংলাদেশ একটি দেশ, নেপাল একটি দেশ, শ্রীলঙ্কা একটি দেশ। তখন আমাদের একটা মানচিত্রটা আমাদের কিন্তু মাথায় চলে আসে যে এইটাকে দেশ বলে। কিন্তু আমরা যখন রাষ্ট্র বলছি, মানে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয় হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র ছাড়া কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা সম্ভব নয়। তাহলে রাষ্ট্র এই জিনিসটা বা বিষয়টা কি? রাষ্ট্র বলতে একটা ব্যবস্থা যেখানে কোটি কোটি মানুষ বসবাস করছে। কিভাবে মানুষ শান্তিতে বসবাস করবে, মারামারি হলে কিভাবে নিয়মকানুন প্রণয়ন করে সেটাকে আটকানো যাবে, স্কুল কলেজ প্রতিষ্ঠিত হলে, তৈরি করা হলে কিভাবে তার আশেপাশের পরিবেশটাকে শান্ত রাখা যাবে, এই সংক্রান্ত যে নিয়মকানুনগুলো তৈরি করা হয়, মানে এর পেছনে বা ব্যাকগ্রাউন্ডে যে নিয়মটা থাকে, যে সিস্টেমটা থাকে, সেটাকে আমরা বলতে পারি রাষ্ট্র। ধরো একটা বিষয় তোমাদের উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। একটা স্মার্টফোন আমরা হাতে নিই, তার স্ক্রিন আছে, তার সুইচ অফ অনের বাটন আছে, আমরা সেটাকে স্পর্শ করতে পারি। কিন্তু যখন একটা অ্যাপ্লিকেশান অন করি, সেটা কিভাবে কাজ করছে আমরা কিন্তু জানি না। তার পেছনে রয়েছে সফটওয়্যারকে আমরা অনুভব করতে পারি, কিন্তু সেটাকে হাতে নিতে পারি না। সেরকম বিষয়টা তোমরা ধরে নিতে পারো। রাষ্ট্র বিষয়টা কিন্তু একটু অদৃশ্য ব্যাপার, একটা সিস্টেম, কিন্তু আমরা দেশটা মানচিত্রে দেখতে পাই। ধরো আবার বাতাস বইছে, সে বাতাসটা কি আমরা দেখতে পাই? কোনোভাবেই কিন্তু বাতাস দেখতে পাই না। কিন্তু যখন গরম বাতাস বয়ে যায় তখন আমরা অনুভব করি গরম বাতাস বইছে। আবার যখন ঠান্ডা বাতাস বয় তখন আমরা অনুভব করি বাতাস ঠান্ডা। তাহলে এইভাবে আমরা রাষ্ট্র বিষয়টাকে বুঝতে পারি, জানতে পারি। সেই রাষ্ট্র বিষয়টাকে বোঝার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা অবশ্যই জানতে হবে। রাষ্ট্রবিজ্ঞান যখন আমরা পড়ছি সেটা কিন্তু কোনোভাবেই রাষ্ট্র ব্যতীত নয়। রাষ্ট্রকে বাদ দিয়ে কোনোভাবেই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা যায় না। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রাষ্ট্র কিভাবে, কোথায়, কখন উৎপত্তি হয়েছে এবং রাষ্ট্রের সংজ্ঞা কি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র, যেটা আমরা বললাম। রাষ্ট্রের আলোচনা ছাড়া রাষ্ট্রবিজ্ঞান কিন্তু তার পূর্ণতা পায় না, যেটা আমরা আগের অধ্যায়ে জেনে এসেছি। অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে চেয়েছেন, মানে রামায়ণ আলোচনা হয়েছে কিন্তু রামকে ছাড়া। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তবে আমরা আধুনিক কালে যে রাষ্ট্রটা দেখছি, রাষ্ট্র ব্যবস্থাটা দেখছি, সেটা কিন্তু আজকেই গড়ে ওঠেনি। ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা এই রাষ্ট্রের আধুনিক রূপটা দেখতে পাচ্ছি। যখন রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠেনি তখন সমাজ ব্যবস্থা ছিল। সেই সমাজ ব্যবস্থাতে পরিবার গঠন করা হয়েছিল। সেখানে ছিল গ্রাম্য ব্যবস্থা, কয়েকটি পরিবার এবং কয়েকটি গ্রামকে নিয়ে রাষ্ট্রের ধারণা গড়ে উঠেছিল। এবং সেই যে রাষ্ট্রের ধারণা গড়ে উঠেছিল বহু প্রাচীনকালে, সেখানেও কিন্তু নিয়ম ছিল গ্রামকে পরিচালনা করতে, পরিবারকে পরিচালনা করতে। সেখানে কিন্তু নিয়ম কানুন অবশ্যই ছিল। তাহলে আজকে যে আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থাটা দেখছি সেটা কিন্তু আজকে গড়ে ওঠেনি, সেটা গড়ে উঠেছে প্রাচীনকালে গ্রিস এবং রোম শহরে। গ্রিস এবং রোম শহরে যে রাষ্ট্র ব্যবস্থাটা ছিল
সেটাকে বলা হচ্ছে তোমার নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসে এই ধরনের যে নগর রাষ্ট্র, সেই নগর রাষ্ট্রকে বলা হতো পোলিস, POLIS, পোলিস। কিন্তু রোমের নগর রাষ্ট্রকে বলা হতো সিভিটাস। তাহলে গ্রিসে পোলিস এবং রোমে সিভিটাস। এভাবেই কিন্তু আস্তে আস্তে করে রাষ্ট্রের ধারণা গড়ে উঠতে শুরু করেছে। কিন্তু টিউটনরা প্রথম কিন্তু সর্ববৃহৎ রাষ্ট্রের কথা বলেছিলেন। তারা একটা ধারণা নিয়ে এসেছিলেন। ধারণাটা কি? টেটাস। তারা একটা ধারণা নিয়ে এসেছিলেন টেটাস। এই টেটাস থেকে গড়ে উঠেছিল কি? স্টেট। স্টেট শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র। তাহলে এইভাবে টিউটন, গ্রিস, রোম প্রতিটা দেশে বিভিন্নভাবে নামকরণের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাটা আস্তে আস্তে করে গড়ে উঠেছে। এছাড়াও জার্মানিরা ল্যান্ডটাগ শব্দটিকে ব্যবহার করেছে রাষ্ট্রকে বোঝাতে। তাহলে দেখো, জার্মানি, টিউটন, গ্রিস, রোম ইত্যাদি ইত্যাদি দেশে প্রাচীনকালে রাষ্ট্র শব্দটার কিন্তু আস্তে আস্তে করে উৎপত্তি হয়েছে। কিন্তু রাষ্ট্র যে শব্দটি, সেই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন ম্যাকিয়াভেলি। তার কোন গ্রন্থে? দ্য প্রিন্স নামক গ্রন্থে। কত সাল? 1513 খ্রিস্টাব্দে প্রথম তিনি প্রিন্স নামক যে গ্রন্থটা লিখেছিলেন, সেই গ্রন্থে রাষ্ট্র শব্দটি প্রয়োগ ঘটিয়েছিলেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসে। কে প্রথম রাষ্ট্র শব্দটির প্রয়োগ ঘটিয়েছিলেন এবং কোথায়, কত সালে? এখানে কিন্তু আমরা 3টা প্রশ্ন দেখে নিলাম। তাহলে এইভাবে রাষ্ট্র শব্দটির উৎপত্তি হয়েছে। যখন আমরা এই প্রাচীন রাষ্ট্র ব্যবস্থাটিকে জানার চেষ্টা করছি, তখন রাষ্ট্রের 3টি বৈশিষ্ট্য দেখা দিয়েছিল। মানে প্রাচীন এবং মধ্যযুগে রাষ্ট্রের 3টি বৈশিষ্ট্য দেখা দিয়েছিল। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? ভূখণ্ড, জনসমষ্টি এবং সরকার। এই 3টিকেই নিয়েই রাষ্ট্র গঠিত হতো বলে অনেক রাষ্ট্র দার্শনিকগণ মনে করেছেন। কিন্তু রাষ্ট্রের 4টি বৈশিষ্ট্য রয়েছে, সেটা কিন্তু আমরা জানি, বইয়ে দেখেছি, পড়েছি। তাহলে রাষ্ট্রের 4 নম্বর বৈশিষ্ট্যটা কি? রাষ্ট্রের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা। কিন্তু এই সার্বভৌমিকতা ধারণাটি এলো কবে থেকে? তার পিছনে একটি ঘটনা রয়েছে, ইতিহাস রয়েছে। সেই ঘটনাটা আমাদের একটু জানলে ভালো হয়। তাহলে সেই ঘটনাটাতে আসি। মধ্যযুগে রাজা এবং চার্চের মধ্যে দীর্ঘ যুদ্ধ হয়। দীর্ঘ যুদ্ধ হওয়ার মধ্য দিয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাটির উৎপত্তি হয়েছে এবং এই যুদ্ধের শেষে সার্বভৌমিকতার তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে। এই যে দ্বন্দ্বটা হয়েছিল রাজা এবং চার্চের মধ্যে, এই দ্বন্দ্বটাকে অনেক রাষ্ট্র দার্শনিক দ্বৈত তরবারি তত্ত্ব বলে মত প্রকাশ করেছেন। দ্বৈত তরবারি মানে 2টি তরবারি। একটা তরবারি পোপের হাতে থাকবে, মানে চার্চের হাতে থাকবে। আরেকটি তরবারি থাকবে রাজার হাতে। পোপের হাতে যে তরবারিটা থাকবে, সে তরবারিটা হচ্ছে ঈশ্বরের দেওয়া তরবারি। কিন্তু অন্যদিকে রাজার হাতে যে তরবারিটা আছে, সে তরবারিটা জাগতিক বা বাস্তব তরবারি। এখানে ধর্মগুরু যারা বা পোপ, তারা কি বলছেন? যে বাস্তব বা জাগতিক যে তরবারি রয়েছে, সেই তরবারি থেকে ঈশ্বরের দেওয়া তরবারিটা কিন্তু অনেকটাই শক্তিশালী। এই ধারণাটাকে কাজে লাগিয়ে পোপ যারা বা চার্চ, তারা কি করছে? রাজার উপর কর আরোপ করছে। চার্চ আইন প্রণয়ন করছে। এমনকি পোপ বা ধর্মগুরু, চার্চ যে সিস্টেমটা, তারা কি করছে? রাজাকে ক্ষমতাচ্যুত করতেও পারছে। তাহলে দেখো কিভাবে ওই সময় মধ্যযুগে রাজার উপর পোপের বা চার্চের আধিপত্য ছিল। তাহলে এখান থেকেই শুরু হয়েছে রাজা এবং পোপের যুদ্ধ। কিন্তু কিছুকাল পরে 14 এবং 15 শতকে যখন সামন্ততন্ত্র আস্তে আস্তে করে বিলুপ্ত হচ্ছে, সেই সময় চার্চ এবং পোপ তাদের কিন্তু আধিপত্যটা আস্তে আস্তে করে কি হচ্ছে? লোপ পেতে শুরু করছে। সেই সময় থেকে রাজতন্ত্র বা রাজা আস্তে আস্তে করে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। সেই সময় রাজা যারা ছিলেন, তারা যুক্তি দিতে শুরু করেছে। যুক্তিটা কি? তাদের শাসন করার ক্ষমতা ঈশ্বর সরাসরি তাদের হাতে অর্পণ করেছে। ফলে তারা কিন্তু কোনোভাবেই পোপের কাছে জবাবদিহি করতে রাজি নন। তাহলে রাজার যে ক্ষমতাটা, সেটা সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে। সেই জন্য তারা পোপ বা চার্চের কাছে কোনোভাবেই জবাবদিহি করতে রাজি নয়। তাহলে দেখো, প্রথমে পোপের বা চার্চের আধিপত্য ছিল, কিন্তু এই যে শতাব্দী 14-15 শতাব্দী, এই সময় থেকে রাজার আধিপত্য আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে শুরু করেছে। ঠিক এই সময়কালে ফরাসি দার্শনিক বোঁদা বা অনেকে এটাকে
ইংরেজিতে বোডিন বলে, বোডিন, এবং এর পরবর্তীকালে টমাস হবস। এই দুজন রাষ্ট্র দার্শনিক, মানে প্রথমে বোদা, তারপরে হবস, টমাস হবস, রাষ্ট্রের সার্বভৌমিকতার তত্ত্বটি প্রচার করতে শুরু করেন। বোদা আইনগত সার্বভৌমিকতার একটু ধারণা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে হবস সার্বভৌমিকতার আইনগত ধারণাটি দিয়ে থাকেন, কারণ হবস ছিলেন রাজার গৃহশিক্ষক। সেই জন্য তিনি রাজাকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে মনে করতে শুরু করেন। তাহলে এই সময় থেকে, মানে মধ্যযুগে যখন রাজার হাতে ক্ষমতা আসতে শুরু করে, তখন থেকেই আস্তে আস্তে করে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে দেখা যায়। আর সেই সময় থেকেই রাজার হাতে চরম ক্ষমতা এবং চূড়ান্ত ক্ষমতা রয়েছে বলে এই দুজন দার্শনিক মনে করতে শুরু করেছেন। তাহলে আমরা রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য দেখলাম। সেই তিনটি বৈশিষ্ট্য যেমন ছিল, তার সঙ্গে একটি নতুন বৈশিষ্ট্য যোগ হলো এবং আধুনিক রাষ্ট্রচিন্তা শুরু হলো। সেই আধুনিক রাষ্ট্রচিন্তা শুরু হয়েছে কবে? মধ্যযুগের পরবর্তীকালীন সময় থেকে, যখন সার্বভৌমিকতার ধারণাটি আস্তে আস্তে করে গড়ে উঠতে শুরু করেছে। তাহলে এটা গেল রাষ্ট্রের সিস্টেম, রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। মানে রাষ্ট্রের যে চারটি বৈশিষ্ট্য আছে, সেই চারটি বৈশিষ্ট্য আমরা পরের দিন, মানে পরের পাঠে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা আলোচনা করে নিই রাষ্ট্রের সংজ্ঞা। এখানে যে সংজ্ঞাগুলো আলোচনা করা হবে, সেই সংজ্ঞাগুলোই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে রাষ্ট্রের সংজ্ঞা আমরা যখন প্রথম অধ্যায় পড়ি, জানি, তখন একটা বিষয় জেনেছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কিন্তু নেই। মানে সংজ্ঞা রয়েছে, বিভিন্ন রাষ্ট্র দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছিলেন। তারপরে আমরা শেষের দিকে জেনেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের একটি সার্বজনীন সংজ্ঞা রয়েছে। একই রকমভাবে এখানেও আমরা দেখতে পাই রাষ্ট্রের কিন্তু কোনো রকম কোনো সংজ্ঞা নেই। মানে রাষ্ট্রবিজ্ঞানীরা যে সমস্ত রাষ্ট্রের সংজ্ঞাগুলো দিয়েছেন, একটি সংজ্ঞার সঙ্গে আরেকটি সংজ্ঞার কোনো রকম কোনো মিল নেই। এই প্রসঙ্গে একজন জার্মান দার্শনিকটার নাম হচ্ছে সুলস। এটা হচ্ছে জার্মান দার্শনিক। তিনি বলেছেন, আজ পর্যন্ত যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, সেগুলোর একটির সঙ্গে আরেকটির কোনো সঙ্গতি নেই। এমনকি আচরণবাদী রাষ্ট্র দার্শনিক ইস্টন, তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আজ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রয়েছে 145টি। সেই 145টি রাষ্ট্রের সংজ্ঞা কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। তাহলে আমাদের দেখতে হবে রাষ্ট্রের কোনো সার্বজনীন সংজ্ঞা রয়েছে কিনা। অবশ্যই রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সার্বজনীন সংজ্ঞা। সেই রাষ্ট্রবিজ্ঞানের সার্বজনীন সংজ্ঞা বিশ্লেষণ করেই তবেই আমরা রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো বা উপাদানগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা বিভিন্ন রাষ্ট্র দার্শনিকের সংজ্ঞাগুলো দেখে নিই। প্রথমে রয়েছে অ্যারিস্টটলের সংজ্ঞা। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের কি সংজ্ঞা দিয়েছেন? তিনি বলেছেন, রাষ্ট্র হল স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হচ্ছে রাষ্ট্র। আবার অন্যদিকে রাষ্ট্রের আইনগত দৃষ্টিভঙ্গি অনুসারেও কিন্তু সংজ্ঞা রয়েছে। আইনগত দৃষ্টিভঙ্গি অনুসারে সংজ্ঞা, সেই আইনগত দৃষ্টিভঙ্গি অনুসারে সংজ্ঞা দিয়েছেন যে বোদা, উড্রো উইলসন, ওপেনহাইমার, হল্যান্ড, হল প্রমুখ রাষ্ট্র দার্শনিক। এইখান থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ আইনগত দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের সংজ্ঞা দেখে নেব। তাহলে প্রথমে রয়েছে বোদা। তিনি রাষ্ট্রের সংজ্ঞা কি দিয়েছেন? তিনি বলেছেন, রাষ্ট্র হলো কতগুলি পরিবার ও তাদের যৌথ সম্পত্তির মিলিত ও আইনগত ব্যবস্থা, যা যৌক্তিক ও চূড়ান্ত ক্ষমতার দ্বারা পরিচালিত হয়। তাহলে দেখো, এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, মানে বোদা যে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে দিয়েছেন, সেটা কি? আইনসম্মত সংস্থা, যৌক্তিকতা, এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। এই বোদার যেমন সংজ্ঞা রয়েছে, আইনগত সংজ্ঞা, সেরকম কিন্তু আরেকজন রাষ্ট্র দার্শনিক বা আইনবিদের সংজ্ঞা রয়েছে। তিনি হলেন ওপেনহাইম। তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, নির্দিষ্ট ভূখণ্ডের অধীনস্থ জনগণ যখন তাদের নিজেদের সরকারের অধীনে বসবাস করে এবং সেই সরকার অবশ্যই সার্বভৌম প্রকৃতির হয়, তখন তাকে যথার্থ রাষ্ট্র বলে। তাহলে দেখো, এখানে জনসাধারণ, সরকার এবং সার্বভৌমিকতার কথা বলা হয়েছে।
তাহলে ওপেনহাইমার রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, রাষ্ট্রের যে উপাদান রয়েছে, তার কিন্তু কিছুটা হলেও ব্যাখ্যা দিতে পেরেছিলেন। তাহলে এ দুটো গেল রাষ্ট্রের আইনগত সংজ্ঞা। এরপরে চলে আসি আমরা আদর্শবাদীদের সংজ্ঞা। তাহলে আদর্শবাদী কারা কারা? আদর্শবাদী ছিলেন জার্মান দার্শনিক কান্ট, হেগেল, ইংরেজ দার্শনিক টি.এইচ. গ্রিন এবং বোসাঙ্কেত। এই যে চারজন দার্শনিক, এই দার্শনিকগণ ছিলেন কে? আদর্শবাদী দার্শনিক। এদের থিওরিটা একটু অন্য ধরনের, মানে ভাববাদী এরা, মানে এদেরকে আদর্শবাদী বলা হয় এবং ভাববাদীও বলা হয়ে থাকে। এরা রাষ্ট্র সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন। এরা একটু অন্য ধরনের চিন্তা ভাবনা করেছেন। এরা রাষ্ট্রকে জীবন্ত আত্মসচেতন সত্তা বলে উল্লেখ করেছেন। এখানে একটা হেগেলের গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে। হেগেল তিনি বলেছেন যে রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা। তুমি কি দেখেছ ঈশ্বর পৃথিবীতে এসেছে, রাষ্ট্র সৃষ্টি করেছে, বা ঈশ্বর যেখানে যেখানে তার পদধূলি দিয়েছে সেখানে সেখানে রাষ্ট্র তৈরি হয়েছে? এই ধরনের ব্যাখ্যাগুলো করে থাকেন আদর্শবাদীরা বা ভাববাদীরা। তাহলে এইটুকুই শুধু মনে রাখবে যে ভাববাদীরা রাষ্ট্রকে একটা জীবন্ত সত্তা বলে মনে করেছে, আত্মসচেতন সত্তা বলে মনে করেছে। হেগেল বলেছেন রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা। তাহলে এগুলো গেল রাষ্ট্রের কয়েকটি সংজ্ঞা। এরপরে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী বলতে আমরা শুধুমাত্র জানব আচরণবাদী যে রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন তাদের সংজ্ঞা। আচরণবাদী রাষ্ট্র দার্শনিক যারা রয়েছেন তারা কিন্তু রাষ্ট্র শব্দটিকে ব্যবহার করতে চাননি। তারা রাষ্ট্র শব্দটিকে ব্যবহার করার পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা বলতে বেশি পক্ষপাতী। মানে আচরণবাদীরা রাষ্ট্র শব্দের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা বলতে বেশি আগ্রহী। কারণ তারা দেখেছে রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, স্বার্থ গোষ্ঠী আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে। এই সমস্তগুলো দেখার জন্য তারা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা বলতে আগ্রহী। তাহলে এখানে একটা কোশ্চেন পড়ে যে কারা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা বলতে আগ্রহ প্রকাশ করেছিলেন? তাহলে এখানে অ্যান্সার হবে আচরণবাদী রাষ্ট্র দার্শনিকগণ। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি মার্ক্সীয় সংজ্ঞাতে। মার্ক্সীয় সংজ্ঞা। মার্ক্সবাদী প্রবক্তা কার্ল মার্ক্স তিনি কি বলেছেন? তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রাষ্ট্র কিন্তু চিরস্থায়ী বা শাশ্বত প্রতিষ্ঠান নয়। রাষ্ট্র যেটা রয়েছে সেটা কিন্তু চিরস্থায়ী নয়। সমাজ বিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাটি গড়ে উঠেছিল এবং সেই বিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাটির বিলুপ্তি ঘটবে। মার্ক্সবাদী দার্শনিক লেনিন তিনিও একটা গুরুত্বপূর্ণ উক্তি করেছেন। তিনি বলেছেন রাষ্ট্র হল সমাজস্থ একটি শ্রেণীর উপর আরেকটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র। দেখো, লেনিন এখানে রাষ্ট্রকে যন্ত্র বলেছে, যার দ্বারা একটি শ্রেণী অপর শ্রেণীকে আয়ত্ত করে রাখবে, করায়ত্ত করে রাখবে। আমরা রাষ্ট্রবিজ্ঞান যে অধ্যায়টা পড়েছিলাম, মানে প্রথম অধ্যায়টা পড়েছিলাম, সেখানে আমরা জেনেছিলাম মার্ক্সবাদীরা সমাজের বিভিন্ন রকম স্তর বিন্যাস করেছেন। সেই স্তর বিন্যাস করতে গিয়ে আমরা তিনটি স্তর দেখেছিলাম: দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ এবং পুঁজিবাদী সমাজ। এই সমাজে দুটি করে শ্রেণীর অবস্থান রয়েছে। দাস সমাজে রয়েছে দাস মালিক দাস, সামন্ততান্ত্রিক সমাজে রয়েছে সামন্ত প্রভুকৃত দাস এবং পুঁজিবাদী সমাজে রয়েছে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী, ভূমিদাস, কৃতদাস এরা সংখ্যাতে বৃহৎ, বড়, কিন্তু এরা যখন তাদের অবস্থা বুঝতে পারছে তখন কি করছে? এরা সমাজে যে সংখ্যা লঘিষ্ঠ যে শ্রেণী রয়েছে তাদের বিরুদ্ধে এরা সংগ্রাম করছে। সংগ্রাম করে একটা নতুন ধরনের সমাজের সৃষ্টি করছে। সহজভাবে বলতে গেলে আদিম সাম্যবাদী সমাজের পর শ্রেণীবিভক্ত সমাজ হচ্ছে দাস সমাজ। সেই দাস সমাজে দাস রয়েছে এবং দাস মালিক রয়েছে। দাস মালিকদের বিরুদ্ধে দাসেরা বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে। এর ফলে একটা নতুন সমাজের সৃষ্টি হয়েছে। সেই সমাজটির নাম হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ। একইভাবে সামন্ত প্রভুর বিরুদ্ধে কৃতদাস যারা, তারাও কিন্তু সংগ্রাম করেছে, বিপ্লব করেছে। বিপ্লব করার ফলে নতুন ধরনের একটা সমাজ সৃষ্টি হয়েছে। সেই সমাজটার নাম কি? পুঁজিবাদী সমাজ। সেই পুঁজিবাদী সমাজে আবার দুটি শ্রেণী রয়েছে, পুঁজিপতি এবং শ্রমিক কৃষক শ্রেণী। তাহলে দেখো, এই পুঁজিপতি শ্রেণী, দাস মালিক, সামন্ত প্রভু এরা কিন্তু সমাজে যে বৃহত্তর অংশ রয়েছে তাদেরকে প্রধানত করছে, তাদেরকে শোষণ করছে।
এই প্রধানত করতে, শোষণ করতে একটা যন্ত্রের ব্যবহার করছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে রাষ্ট্র। এই জন্যই মার্কস বলেছেন যে সমাজ বিবর্তনের মধ্য দিয়ে এক সময় রাষ্ট্র ব্যবস্থাটার বিলুপ্তি হয়ে যাবে। মানে পুঁজিবাদী সমাজের ধ্বংসের পর এখানে কিন্তু একটা সময় দেখা যাবে, সেই সময়টির নাম হচ্ছে সময়তান্ত্রিক সমাজ। এই সময়তান্ত্রিক সমাজে একটি শ্রেণীর অবস্থান লক্ষ্য করা যাবে, সেটি হচ্ছে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। তাহলে আগের গুলোতে আমরা দেখলাম দুটি শ্রেণী, কিন্তু এই সমাজে দেখলাম একটি শ্রেণী। কিন্তু এই সময়তান্ত্রিক সমাজ আস্তে আস্তে করে কিন্তু সাম্যবাদী সমাজের দিকে এগাবে। সাম্যবাদী সমাজের দিকে এগালে সেখানে কিন্তু কোনো রকম কোনো আর শ্রেণী থাকবে না। শ্রেণী যখন আর থাকবে না, তখন রাষ্ট্র নামক যন্ত্রটাও আর থাকবে না। মানে সহজভাবে বলতে গেলে পুঁজিপতি শ্রেণী, দাস মালিক, সামন্ত প্রভু, এরা রাষ্ট্র ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্বটাকে বাঁচানোর জন্য, অস্তিত্বটাকে আরো দীর্ঘদিন ধরে পরিচালিত করার জন্য, আরো দীর্ঘদিন ধরে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। এইভাবেই মার্ক্সবাদীরা তার রাষ্ট্রের সংজ্ঞাটা প্রদান করেছেন। ঠিক আছে, তাহলে আমরা রাষ্ট্রের সংজ্ঞাগুলো দেখলাম। এরপরে চলে আসি আমরা রাষ্ট্রের সার্বজনীন সংজ্ঞাতে। রাষ্ট্রের সার্বজনীন সংজ্ঞা দিয়েছিলেন কে? গার্নার। এটা মনে রাখবে, কোশ্চেন হয়। রাষ্ট্রের সার্বজনীন সংজ্ঞা প্রদান করেছিলেন কে? রাষ্ট্রের সার্বজনীন সংজ্ঞা প্রদান করেছিলেন গার্নার। মানে এই সংজ্ঞাটি আমরা পড়ে বুঝতে পারবো রাষ্ট্রের কয়টি বৈশিষ্ট্য রয়েছে, রাষ্ট্রের কয়টি উপাদান রয়েছে। রাষ্ট্রের 4টি উপাদান রয়েছে, সেটা আমরা আগামী পাঠে জানব। তাহলে আজকে আমরা জানি গার্নারের সংজ্ঞাটা কি। গার্নারের সংজ্ঞাটা হচ্ছে এরকম: রাষ্ট্রবিজ্ঞান ও সাংবিধানিক আইনের ধারণা হিসাবে রাষ্ট্র হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী, দেখো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী, কে বসবাস করে সেটা পরে আছে, এমন একটি বৃহৎ বা নাতি বৃহৎ জনসমষ্টি বা জনসমাজ, যেটা বহিঃশত্রুর আক্রমণ থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত রাখতে একটি সরকার সংগঠিত করেছে এবং রাষ্ট্রের অধিকাংশ জনগণ সেই সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করেছে। তাহলে দেখো, এটা বিশ্লেষণ করতে গিয়ে আমরা 4টা জিনিস দেখলাম: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমাজ, আরেকটা জিনিস দেখলাম যে বহিঃশত্রুর থেকে সম্পূর্ণ বা প্রায় নিজেকে মুক্ত রাখতে। এই বহিঃশত্রু থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত রাখতে, এই শব্দটির মধ্যে নিহিত আছে সার্বভৌমিকতা, এবং নিজেরা কি করছে? একটা সরকার সংগঠিত করছে। তাহলে সরকার। তাহলে গার্নার যে সংজ্ঞাটি প্রদান করেছিলেন, সেই সংজ্ঞা থেকে আমরা রাষ্ট্রের 4টি বৈশিষ্ট্য দেখতে পাই। কি কি? নির্দিষ্ট ভূখণ্ড, জনসমাজ, সরকার, সার্বভৌমিকতা। এই 4টি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য, যেটা আমরা আগের পাঠে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করলাম কি রাষ্ট্র শব্দটি কোথায়, কিভাবে, কখন উৎপত্তি হয়েছে এবং রাষ্ট্রের সংজ্ঞা। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। যদি তোমাদের মনে হয় আলোচনাগুলো বড় হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, একটা বিষয় বোঝাতে গেলে বা আলোচনা করতে গেলে একটু দীর্ঘায়িত হতেই পারে, তোমাদেরকে একটু মন দিয়ে দেখতে হবে। যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু বিষয়টা আর পড়ার দরকার নেই, অটোমেটিক আলোচনা দেখলেই বুঝে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।